যে গত ১৫ বছরের র্যাবের গুম খুন নিয়ে অনেকেই বলে থাকেন যে পুরো বাহিনীটি একটা দানবীয় বাহিনীতে পরিণত হয়েছিল। এর দায় কি এটা সাংগঠনিক কাঠামোর নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তির? বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ তিনি কিন্তু একটি উপন্যাসই লিখে ফেলেছিলেন হলুদ হিমু কালো র্যাব নামে। আলোচনা করার জন্য আজ পেয়েছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক জনাব এ কে এম শহীদুর রহমানকে। আমাদের কাছেও অনেকে প্রশ্ন করেছেন যেসব পুলিশ কর্মকর্তা বা আপনার ফোর্সের যারা আসলে মারা গিয়েছেন তারা বিচার পাবেন কিনা, বা তারা মানে তাদের পরিবারের প্রতি আসলে ঠিকমতো পুলিশের পক্ষ থেকে যেটাকে আপনারা আপনার সহকর্মী কেউ মারা গেলে যে বেনিফিট বা যেগুলি খোঁজ খবর খেয়াল আপনারা রাখেন সেগুলি রাখতে পারছেন কিনা, এরকম। আমরা আমরা ওই যে যে জিনিসটা আমি বললাম যে প্রথম দায়িত্ব ছিল যে আমার যেটা দায়িত্ববোধ থেকে আমি এই কাজটা করেছি সেটা হলো তাদের ধর্মীয় মতে সৎকার হোক, তারপরে তাদের মৃত্যুর বিষয়ে এবং তাদের ক্ষতিপূরণ এটা আপনার পুলিশ বাহিনী কিংবা সরকারিরা বিবেচনা করবে যে তাদের জন্য কি করা হবে কি হবে না এটা। ওকে, বাট আমি যে প্রাথমিক কাজ যে তাদের প্রত্যেকটা মানুষেরই রাইট আছে তার ধর্মীয় মতে তার সৎকার হওয়াটা, এটা তার একটা জাস্ট ওই কাজটুকু আমি তখন করেছি। সেইভাবে আমি শুধু পুলিশের কথা, আমি আপনার বাহিনীর কথাও বলি যে আমরা আগে দেখছি যে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য র্যাবকে ডাকা, আবার দেখছি যে র্যাবের ক্ষেত্রে গুম হচ্ছে কিনা, খুন হচ্ছে কিনা, র্যাব নানা রকম অসদাচরণ করছে কিনা সেটা দেখা। এইটার এখন কি অবস্থা? মানে আপনি কি এটার মধ্যে একটা ব্যালেন্স? র্যাবের যদি দায়িত্ব বলেন, আমরা র্যাবের যে আমাদের যে ম্যান্ডেটের দায়িত্ব, আমরা ওই দায়িত্বের মধ্যে আমরা কনফাইন্ড আছি। সেটা হলো অবৈধ অস্ত্র উদ্ধার, তারপরে আপনার আর্মস গ্যাং যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, আপনার গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং মামলার তদন্ত, যেটা সরকার কর্তৃক আমরা নির্দেশিত হবে, সরকার আমাদেরকে যে আদেশ দেবে সেই মামলাগুলি তদন্ত। তো আমরা ভেরি মাচ উই আর কনফাইন্ড উইথ দিস আমাদের অ্যাক্টিভিটিস। আপনি যে কথাগুলো বললেন যে ধরে আনা বেশি ওভার এজিলিটি, এটা যেমন আপনার যে গুম খুন ক্রসফায়ার, এটা আমাদের বা কোনো বাহিনীরই আইনসঙ্গত কোনো কাজ না, এটি নিঃসন্দেহে বেআইনি কাজ এবং ফৌজদারি অপরাধের কাজ। তো সুতরাং র্যাবের কোনো সদস্য বর্তমানে জুলাই আগস্টের পরে কোনো সদস্যই এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এই অন্যায়ের বা এই ফৌজদারি অপরাধের দায় এই বাহিনীর কেউ আর নিতে ইচ্ছুক না এবং করবেও না। একটা প্রশ্ন গত ১২ বছর ১৩ বছর ধরে আমরা সবাই মিলে করে আসছি, সেটা হচ্ছে সাগররুনি হত্যার ব্যাপারটা, যেটা র্যাব কিছুদিন তদন্ত করেছে, র্যাবের হাত থেকে আবার পুলিশের অন্যান্য ফোর্স। আপনারা মানে আপনি পুলিশ বাহিনীতে ৩৪ বছর কাজ করেছেন, আপনি কি কোনো কিছু বলবেন যে কেন মানে এই সরকার আসার পরও ১৪ মাস ১৫ মাস এটা নিয়ে আসলে এটা কোনো অগ্রগতি হচ্ছে না কেন? মানে প্রতিবারই আমরা একটা গণনা দেই ১০০ বারের মতো পিছালো শুনানি বা ১১২ বার। এইটা কি আপনি এটা নিয়ে একটু কিছু মন্তব্য করবেন যে এটা আসলে আপনার মানে এটা এরকম কোল্ড কেস হয়ে কেন থাকতেছে? মানে একটা আপনার মামলা বা অপরাধ আপনার তদন্ত করে পুলিশ প্রতিবেদন দেওয়ার আগে সাক্ষ্য প্রমাণ এগুলো সংগ্রহ করতে হয়। হ্যাঁ, সাক্ষ্য প্রমাণ ব্যতীত কোনো অভিযোগ প্রমাণ করা যায় না। তো সাগররুনির মামলায় এটা এখন পর্যন্ত ওই ধরনের প্রতিবেদন দেওয়ার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা যায় না, এই বিধায় এটার পুলিশ রিপোর্টটা প্রদান করা হয়নি। তা এখন তদন্ত এটা চলমান আছে, দেখা যাক কি হয় এটার বিষয়ে। র্যাব পুলিশের একটা এলিট ফোর্স হলো, এর মধ্যে সামরিক বাহিনী থেকে এসে অনেকে কাজ করেন। একটা বিষয় খুব পপুলারলি বলা হয়ে থাকে যে র্যাবকে আসলে নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী, এইটা বা করতো। এখনকার পরিস্থিতি আপনি আসলে কি? এখনকার পরিস্থিতিতে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে র্যাব তার যে চেইন অফ কমান্ডের মধ্যে থেকেই কাজ করে। এখানে কোনো বাহিনীর কোনো ধরনের যে অযাচিত বা কোনো ধরনের প্রভাব আছে বলে আমি মনে করি না। আমরা আপনার পুলিশের একটা বাহিনী, পুলিশের একটা অংশ, সেই সুবাদে পুলিশ হেডকোয়ার্টার্স এবং আমাদের যে মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই চ্যানেলের মধ্যে থেকেই আমরা আমাদের দায়িত্ব পাই। যে গত ১৫ বছরের র্যাবের গুম খুন নিয়ে আমি আসলে বলতে চাই যে র্যাবের যখন প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে র্যাব আসলে গুম খুন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ক্রসফায়ার যে নামে ডাকা হোক না কেন, নানা ধরনের এই মানে অনেকেই বলে থাকেন যে পুরো বাহিনীটি একটা দানবীয় বাহিনীতে পরিণত হয়েছিল। আপনি কি মনে করেন এর দায় কি এই র্যাব যে আইনের মাধ্যমে গঠিত হয়েছিল সেই আইনের, এটা সাংগঠনিক কাঠামোর নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তির? আপনাকে একটু এমনিও মনে করিয়ে দিতে চাই যে আমাদের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ তিনি কিন্তু একটি উপন্যাসই লিখে ফেলেছিলেন হলুদ হিমু কালো র্যাব নামে। আপনি কি কি একটু বলবেন যে এটা কি আসলে র্যাব যেই আইনে গঠিত হয়েছিল ওইটার প্রবলেম, কিছু লোকের প্রবলেম, আমাদের চাহিদার প্রবলেম, না মানে আপনার র্যাব যে আইনে গঠিত হয়েছে এপিবিএন অ্যাক্টের সংশোধনের মাধ্যমে, আইনের কোনো ত্রুটি আছে বলে আমি মনে করি না। আপনার গুম খুন ক্রসফায়ার যে কথাই বলেন না কেন, যে জন্য আজকে র্যাব এত সমালোচিত,
র্যাবের বিরুদ্ধে ইউএস স্যাংশনও আছে এই কারণে। তো এই কাজগুলি কোনো বাহিনীর, আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে না। এগুলি আসলে একেবারে আপনার একটা ক্রিমিনাল অফেন্স। খুন করা, গুম করা, আটকিয়ে রাখা, কোথাও রংফুল কনফাইনমেন্ট, ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স, যাই বলি না কেন, এগুলো আপনার একেবারেই ফৌজদারি অপরাধ। এই অপরাধ কোনো বাহিনীর মানে আইনগত ঘাটতি কিংবা তার আইনের জ্ঞানের অভাবের জন্য সেই কাজগুলা করেছে, ব্যাপারটা আমার কাছে তা মনে হয় না। এগুলি ডেলিভারেটলি কোনো একটা উদ্দেশ্যে যারা করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল। তারা হয়তো কারো দ্বারা নির্দেশিত হয়ে করেছেন, বা তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা, লাভের জন্যই তারা মানুষকে খুন করেছেন, মানুষকে বছর পর বছর আপনার সকল আয়নাঘরে আটক রেখেছেন, যে আয়নাঘর বলে যেটা আমরা বলি, এখানে আটক রেখেছেন। এটা আইনের ত্রুটির জন্য না, এটা তার পেশাগত জ্ঞানের অভাবের জন্য হয়নি। এগুলি আমি মনে করি যে উদ্দেশ্যমূলকভাবেই এগুলি করা হয়েছে, এবং এটা ফৌজদারি অপরাধে একটা অপরাধ, এবং এই জন্য তাদের বিরুদ্ধে তদন্ত হয়ে এবং তাদের বিচারের সম্মুখীন হওয়া উচিত। আমি যদি একটু পলিটিক্যাল পার্টিগুলির কথা আসি, যে জুলাই আন্দোলনের, মাফ করবেন, জুলাই আন্দোলনের মিত্র দলগুলো একটা মানে একে অপরের বিরুদ্ধে প্রায় চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদির অভিযোগ আনছে। বিএনপি এই ধরনের অভিযোগের ভিত্তিতে বিএনপির বলা মতে 8,000 নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাদের শীর্ষ নেতারা বলছেন যে সরকারে তো বিএনপি নাই, সেক্ষেত্রে দলীয় পরিচয় না দেখে প্রশাসন চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না? মানে র্যাব এটা নিয়ে কাজ করতেছে কিনা? কারণ অনেক জায়গায় আমরা অভিযোগ শুনতেছি যে বিএনপি পরিচয়ে, ধরেন আমি আপনাকে পার্সেন্টেজ বলি, আমি যেরকম শুনছি যে বিএনপির পরিচয় দিয়ে বা বিএনপির নেতাকর্মীরা 80 ভাগ জায়গায় চাঁদাবাজি করতেছে, জামাতের নেতাকর্মীরা তার চেয়ে একটু কম করতেছে, ধরেন 10 ভাগ, এনসিপি নেতাকর্মীরা করছে এরকম 5 ভাগ 7 ভাগ। তো আপনারা কি এটাকে নজরে আনতেছেন, বিশেষ করে সাধারণ মানুষ যেখানে এফেক্টেড হতেছে চাঁদাবাজি? না, আপনার এই যে চাঁদাবাজি বলেন, দখলদারি বলেন, এটা যারা করে আমাদের কাছে তাদের রাজনৈতিক পরিচয়টা মুখ্য নয়। কে কোন দলের সেটা আমরা দেখি না, আমরা দেখি সে এটা অফেন্স হলো কিনা, ক্রিমিনাল অফেন্স হলে আমরা তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মিলে আমরা সেখানে ব্যবস্থা নেই। তো এই ধরনের চাঁদাবাজির কথা যেখানে আপনারা বলতেছেন, যেমন আপনার সিলেটে যে পাথর চুরির ঘটনা ঘটলো, সেখানেও কিন্তু আমরা মামলা হওয়ার পরে এর যে একজন মূল আসামি তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। আমি আরেকটা উদাহরণ দিই, ঢাকায় আপনার এই যে সোহাগ কাউন্টার মালিবাগে, সেখানেও একটা মব সৃষ্টির মাধ্যমে ভাঙচুরের একটা ঘটনা ঘটে। তো এই ঘটনা ঘটার পরও কিন্তু তাদের হয়তো একটা রাজনৈতিক দলের পরিচয় ছিল, আমরা কিন্তু খুব দ্রুতই সেখানের যে মূল আসামি তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করে তাকে আমরা পাঠিয়েছি। আমরা রাজনৈতিক পরিচয়টা আমরা দেখি না। মানে বিএনপির লোক হলে আপনারা ধরবেন না না, এরকম না মানে? না না না, তো কোনো সারা বাংলাদেশে কোনো বিএনপির বিরুদ্ধে কোনো অনেক চাঁদাবাজির অভিযোগ কোনো আসছে। আপনার এই যে রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য না। চাঁদাবাজির অভিযোগ আমরা কিন্তু ওই যে মামলা হওয়ার পরবর্তীতে আমরা ব্যবস্থাগুলো নিতে পারি আর কি, র্যাব যে সহায়তা আমরা করি। হ্যাঁ, ও আচ্ছা। তাৎক্ষণিকভাবে আমাদের হয়তো সংখ্যার কারণে এই যে প্রিভেন্টিভ অ্যাকশন আমাদের পক্ষে অতটা বেশি নেওয়া সম্ভব হয় না। বাট এই ধরনের যে আবারও আপনি যেটা বলছেন চুজ অ্যান্ড পিক, যাই বলেন না কেন, হ্যাঁ। যেখানে দেখি যে এটা খুব সিরিয়াস টাইপের ঘটনা, যেখানে আপনার ওই যে ওই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা ঘটনা ঘটে, আমরা সেগুলা, তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য না। আমরা ওই ক্ষেত্রে আসামি গ্রেপ্তার Even অতীতেও করেছি, এখনো ভবিষ্যতে আমরা করব। ইভেন ধরা যাক ওরা যদি এনসিপি হয়, যে কোনো অনেকে দলের বলা হোক। হইতেছে যে এনসিপি কিংস আমি পার্টি, আবারও বলি যে আমাদের কাছে ওই কিংস বা কুইন পার্টি বলে কোনো পার্টি নেই। আমরা একেবারেই র্যাব নিরপেক্ষভাবে আমরা আইনের দৃষ্টিতে, আইনের লেন্স দিয়ে আমরা দেখব, এবং সেখানে এই ধরনের লোক আমরা গ্রেপ্তার করব। এবং এই জন্য আমাদেরকে, আমি আবারও বলি যে কোনো রকম তদবির বা চাপের মুখে পড়তে হয়নি। জামাত ইসলামী যে কোনো দল হোক না কেন, সে যদি অপরাধ করে অবশ্যই আমরা তাকে আইনের আওতায় আনবো। এই প্রশ্নটা নিশ্চয়ই এখন এইটা নিয়ে অনেক আলোচনা হতেছে যে অন্তর্বর্তী সরকারের সময় যে জুলাই হত্যাকাণ্ড হয়েছে, এর মধ্যে সামরিক বাহিনী যেসব সদস্যরা সিভিলিয়ান এইডে বিভিন্ন পোস্টিংয়ে বিভিন্ন সময় দায়িত্ব ছিলেন বা সামরিক বাহিনীর মধ্যে ছিলেন, যারা আসলে গুম খুন হত্যাকাণ্ড এগুলির সাথে জড়িত ছিলেন, এরকম 30 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আসলে আইসিটি একটা মামলা হয়েছে। তাদের মধ্যে 15 জনকে আসলে গতকাল হাজির করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ এখন পর্যন্ত চাকরিতে ছিলেন। এই ঘটনাগুলিকে আসলে কেউ দেখেন, অনেকেই এটা এরকম বলতেছেন যে যারা বেশি দুষ্ট ছিলেন তারা পালিয়ে গেছেন, উনারা এত দুষ্ট ছিলেন না, এবং উনারা মনে করেছেন যে আমরা অর্ডার তামিল করেছি মাত্র। এই উদ্যোগ এই বাহিনীগুলির উপর প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন কিনা?
না, এটা আসলে মানে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থানে হয়তো আমি নাই, বাট আমি এইটুকু বলতে পারি যে আমাদের এই যে যারা হয়েছেন এর মধ্যে হয়তো পূর্বে র্যাবে চাকরি করছেন এমনও সদস্য আছেন। হ্যাঁ, তো আমি মনে করি যে এই কারণে আমাদের র্যাবের কোনো সদস্যের উপরে কোনো নেগেটিভ প্রভাব নাই, বরং আমরা মনে করি যে যাদের বিরুদ্ধে যদি কোনো তদন্তে অভিযোগ প্রমাণিত হয়, বিচারে যদি তাই অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে তাদের শাস্তি পাওয়াই উচিত। বরং এইগুলি আমাদেরকে, বিশেষ করে র্যাবের ক্ষেত্রে ভবিষ্যতে যে কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই ধরনের কাজ হয়তো ভবিষ্যতে আমাদের লোক করতে দ্বিতীয়বার ভাববে, বরং এটা একটা ডেটারেন্স হিসাবে কাজ করবে যদি। আহ, আমরা আগের সরকারের সময় আমরা দেখছি যে জঙ্গিবাদ দমন শব্দগুলি আমরা অনেক বেশি দেখছি, এবং জঙ্গিবাদ দমনের ক্রেডিট আমরা এক এক সময় এক একটা বাহিনীকে খুব নিতে দেখছি, র্যাবকে নিতে দেখছি, পুলিশের আরো অন্য অন্য বাহিনীদের নিতে দেখছি। কিন্তু জুলাই মিত্রদের যারা ঘনিষ্ঠ আছেন তাদের একটা বড় নেগেটিভ হচ্ছে এরকম যে জঙ্গিদের এই ঘটনাগুলি আসলে নাটক আকারে সাজানো হয়েছিল। এটা নিয়ে আপনি আসলে কি বলবেন? আমরা আমি যে জঙ্গিবাদের যে ঘটনা আপনি বললেন, যে হোলি আর্টিজানের ঘটনা, শোলকিয়া যে ঈদের জামাতের ঘটনা, তারপরে জাপানিজ নাগরিক সে রংপুরে মারা গেল, মারা, ইতালিয়ান একজনকে ঢাকায় মারা হলো, মারা, তো এগুলা প্রমাণ করে যে না, জঙ্গিবাদী তৎপরতা তখন ছিল। সুতরাং জঙ্গিবাদী তৎপরতা এটা যেমন সত্য, পাশাপাশি তখনকার সময় কিছু কিছু মামলা, যে আপনার বই পুস্তক সামান্য কিছু জিনিসপত্র দিয়েও জঙ্গির অনেক মামলা করা হয়েছে। দুইটা ইসলামিক হ্যাঁ হ্যাঁ, দিয়ে হ্যাঁ, তো এইগুলা সাক্ষ্য প্রমাণেও প্রমাণিত হচ্ছে না। সুতরাং এই বিষয়ে আমরা বলবো যে আমরা অতীতের ওই ঘটনাগুলির আলোকে আমরা ভবিষ্যতে এখন জঙ্গিবাদী তৎপরতা যাতে আমাদের বিস্তৃত লাভ করতে না পারে, এই জন্য আমাদের নজরদারি আছে। তা আমরা কোনোভাবেই ওই নাটক বা সাজানো কোনো কিছুর সাথে র্যাব জড়িত হবে না, আচ্ছা, মানে এই ধরনের কাজ আমরা নিশ্চয়ই আমরা করব না। যে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কিছু ঝটিকা মিছিল আমরা বা ছাত্রলীগের জায়গায় আমরা এটা দেখতে পাই, এই বিষয়ে সরকার থেকে আপনার উপরে বা আপনাদের উপরে কোনো নির্দেশনা আছে হাউ টু ডিল উইথ ইট? না, আমার এটা মানে আমাদের উপরে নির্দেশনা তো সবসময় একটাই, যে আইনানুগভাবে সবগুলো ব্যবস্থা নেওয়া আইনের আওতায়। সুতরাং এই যে ঝটিকা মিছিল, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু নিষিদ্ধ ঘোষিত, তাদের মিছিল করাটা অন্যায়। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে দেখে আমরাও ঠিক ওইভাবে একইভাবে দেখতেছি। আমরা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের খুব দৃঢ়ভাবে বলতে শুনছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই আসলে ইলেকশন হবে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের নানা ধরনের ডিমান্ড মানে চাহিদা থাকবে। তো আপনাদের সাথে তাদের সরাসরি কথা হওয়া শুরু হয়েছে কিনা, তারা কি ধরনের সাহায্য আপনাদের কাছে চাইছে? আপনারও কি মনে হয় যে ফেব্রুয়ারি মাঝামাঝি নাগাদ কি নির্বাচন হচ্ছে? আসলে কেউ কেউ প্রশ্ন করতেছেন হইতেছে না। আহ, আপনার নির্বাচন কমিশনে গত কয়েকদিন আগে একটি সভা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল বাহিনীর প্রধানকে নিয়ে, আমিও সেই সভায় উপস্থিত ছিলাম। তো সেখানে তারা এই যে আপনি যে সময় বললেন, ওই সময় নির্বাচন করার একটা প্রস্তুতি দেখতেছি, এবং আমাদেরকেও সেইভাবে বলা হয়েছে, আমরাও সেই প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছি। যেমন আমরা আমাদের যে নির্বাচনী একটা প্রশিক্ষণ, বাংলাদেশ পুলিশের উদ্যোগে যারা নির্বাচনী কাজে অংশগ্রহণ করবেন তাদের একটা প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, তার আওতায় আমরা আমাদের সদস্যকে প্রশিক্ষণ আমরা দিচ্ছি। তো আমি আশাবাদী যে হয়তো নির্বাচন হবে, সময় মতোই হবে।